প্রিয় দর্শক, চেঞ্জটিভি.প্রেসের বিশেষ টকশোতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নয়ন মুরাদ। আজ আমাদের স্টুডিওতে এমন দুজন মানুষকে আমন্ত্রণ জানিয়েছি। একজন সাংবাদিক, তবে এক কথায় সাংবাদিক বললেই শেষ হয়ে যায় না, তিনি একজন আবিষ্কারক। তিনি চ্যানেল 24-এর স্টাফ রিপোর্টার শাহরিয়ার আরিফ, এবং আরেকজন মানুষ যিনি একাধিক মিথ্যা মামলায় বিনা অপরাধে 3 বছর জেল খেটেছেন, অবশেষে তিনি মুক্তি পেয়েছেন নির্দোষ হিসেবে। তিনি হচ্ছেন জাহ আলম। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জাহ আলমের কাছে আসব, যে আপনি, আমরা জানি এবং পুরো দেশ জানে, পুরো জাতি জানে যে মিথ্যা মামলায় আপনি 3 বছর কারাগারে ছিলেন। এরপরে হাইকোর্ট থেকে নিরপরাধ একজন মানুষ হিসেবে বের হয়ে এসেছেন। তা আপনার এখন অনুভূতি আমাদেরকে বলেন, কেমন লাগছে? এখন অনুভূতি আমার অনেক ভালো লাগছে। ভিতরে বন্দি জীবন আর হলে বাইরের জীবন, স্বাধীনতা জীবন, অনেক ভালো লাগছে। এর জন্য অনেকদিন পরে আলো বাতাস পাইছি। মা আব্বা তাদের ডাকতে পারছি, তাদের বুকে নিতে পারছি, নিজের বাচ্চা বুকে নিতে পারছি। এর জন্য অনেক শান্তি লাগছে আমার। আমরা যাব শাহরিয়ার আরিফের কাছে, যে আপনি তো এই বিষয়টি নিয়ে প্রায় 1 বছরের উপরে, অনেক দিন ধরে আপনি এটি নিয়ে গবেষণা করছেন, অনুসন্ধান করছেন, এবং এক কথায় অনুসন্ধান বললেও কিন্তু শেষ হয়ে যায় না, এটার মধ্যে একটা গবেষণা ছিল। সেই বিষয়টি আমাদেরকে একটু বলেন, যে আসলে এটা সূত্রপাত কিভাবে আপনি এই ঘটনার সাথে জড়ালেন, এবং এই যে সফলতা আপনার, সে পর্যন্ত আপনি যদি একটু সংক্ষিপ্ত আকারে আমাদেরকে বলেন। সময়টা ছিল 2017 সালের ডিসেম্বরের দিকে। জাহ আলমের ভাই শাহানুর মিয়া, তিনি ফোন দিয়েছিলেন একদিন। ফোন দিয়ে বললেন যে তার ভাই বিনা দোষে কারাভোগ করছেন। তো জানতে চাইলাম যে কেন, কিসের মামলা। তখন তিনি জানালেন যে প্রায় 32টি মামলায় তিনি জাহ আলম এখন জেলে আছেন। তো জিজ্ঞেস করলাম যে কিসের মামলা, তখন বললো যে দুদকের মামলা। তো যখন শুনলাম যে দুদকের মামলা, আবার 32টা মামলা, একজনকে নিরপরাধ মানুষকে দুদকের মতো একটি প্রতিষ্ঠান আসামি করে কারাগারে দিবে, এটা আসলে হয়তো উনি ভুল বলতেছেন বা কথাটা সঠিক না। তো উনি ফোনের মধ্যে খুব আবেগঘনভাবে আসলে বিষয়টা বলছিলেন। তখন আমার মনে হয়েছিল যে তাহলে একটু শুনে দেখি যে ঘটনাটাকে। ঠিক আছে, তাহলে আপনি অফিসে আসেন। রিপোর্টার কিউরিওসিটি, হ্যাঁ, যে কোনো একটা জিনিস পেলে হইতে পারে একটা রিপোর্ট, বা দেখি আগে জেনে, না জেনে তো আসলে সিদ্ধান্ত দেওয়া যায় না। নিজে যেহেতু মামলার বিষয়ে কাগজপত্র দেখতে হবে। তো তখন তিনি আসবেন আমাদের অফিসে। বললেন যে যদি আমি আপনার অফিস পর্যন্ত যাই, তাহলে আমার বাড়িতে যাওয়ার ভাড়া থাকবে না। তো আমার মধ্যে আরেকটু কৌতূহল জাগলো আসলে, যে 18.5 কোটি টাকা যদি কেউ আত্মসাৎ বা লুটপাট করে থাকে, তাহলে তার ভাই হয়তো সে যেখানে ছিল সেখান থেকে আসতে হয়তো বা 20-40 টাকা রিক্সা ভাড়ার মতো ছিল, শাহবাগ থেকে যদি আসে এখানে। তো সেই হিসেবে দেখলাম যে মানে আমার কাছে একটা মানে কিউরিওসিটি জাগলো, যে এটা কি সম্ভব যে 18.5 কোটি টাকা যে আত্মসাৎ করেছে, তার ভাই সেই ব্যক্তির জন্য তদবির নিয়ে আসছে, অথচ তার রিক্সা ভাড়া নাই। তো আমি তখন বললাম ঠিক আছে, তাহলে আপনি আসেন, আমি আপনাকে ভাড়া দেওয়ার ব্যবস্থা করে দিব। তখন তিনি আসলেন, আসার কথা শুনলাম। তার ভাইয়ের পোশাক আশাক, তার ভাইকে দেখলাম, অবজার্ভ করলাম। তো তার ভাইকে দেখে এবং কাগজপত্র দেখে আমি হিসাবটা মিলিতে পারলাম না। তো তখন তার কাছে আসলে সবগুলো মামলার কাগজ সাথে ছিল না। তো আমি তাকে বললাম যে তাহলে আপনি একটা কাজ করেন, আপনার এই ভাইয়ের যে 32টা মামলা দুদক যেগুলো করেছে, বা আপনি যেগুলো বলছেন, সেই মামলাগুলো আমাকে কপি দেন। তখন তিনি 2 দিন সময় নিয়ে তারপর তার লয়ারের কাছ থেকে, উকিলের কাছ থেকে তিনি সবগুলো মামলার একটা সেট কাগজ আমাকে দেন। তাও প্রায় মোটামুটি ধরেন 3 থেকে 4 কেজি কাগজ হবে। এই কাগজগুলো নিয়ে একদিনে তো আসলে দেখা বোঝার মতো উপায় নেই, স্টাডি করতে হবে। আদালতের বিষয়, মামলার বিষয়, আবার সাবজুডিস ম্যাটার, স্পর্শকাতর, অনেক স্পর্শকাতর, যেটা বিচারাধীন বিষয় আদালতের। তো তখন আমি সেই কাগজগুলো নিয়ে পর্যালোচনা করতে থাকি। আমাদের চ্যানেল 24 যে অনুসন্ধানী অনুষ্ঠান সার্চলাইটের টিম লিডার আমাদের জিএম ফয়সাল আলম ভাই, তো ফয়সাল ভাইয়ের সাথে আমি এটা নিয়ে বলি যে এরকম ঘটনা, এই পেপারসগুলো পেয়েছি, কি করা যায়। তখন ফয়সাল ভাই আমাকে পরামর্শ দিলেন যেগুলো একটু ঘাটেন, ভালো করে একটু স্টাডি করে মিলান। দেন আমি এগুলো আরও স্টাডি করি, নিজে নিজে কিছু সূত্র মিলালাম। তারপর
একটা পর্যায়ে আমার কাছে তার ভাই যে জাহানুর শাহানুর মিয়া, তার সাথে কথা বললাম। তাদের যে আইনজীবী তখন ছিলেন কবির ভাই, ওনার সাথে আমি ফোনে কথা বলি যে আসলে ঘটনাটা কি, আমাকে আপনি একটু সে হয়তো বুঝিয়ে বলতে পারতেছেন, আপনি আমাকে একটু বুঝিয়ে বলেন আপনার ভাষায়, আমি দেখি আপনার থেকে বুঝি কিনা। তখন তিনি আমাকে বললেন বিষয়টা। তা আমার মাথায় মোটামুটি ঢুকলো। তারপরে আমি আবার কাগজগুলো আবার নতুন করে দেখা শুরু করলাম। ওনার উকিল অর্থাৎ আইনজীবীর কথাগুলো শুনে আমি আবার কাগজের সাথে মিলানোর চেষ্টা করলাম। মিলানোর পর যেটা মনে হলো সেটা হচ্ছে যে চার্জশিটগুলোতে মানে অর্থাৎ এই ঘটনাগুলোয় যে 32টা মামলা হয়, সেই মামলাতে কোনো জায়গায় জাহালম আসামি না। প্রত্যেকটা মামলাতেই আবু সালেক নামেই সেই ব্যক্তি আসামি, যিনি ব্যাংকে অ্যাকাউন্ট করেছিলেন। তো পরবর্তীতে চার্জশিটে জাহালমের নামটা ঢুকলো, আবু সালেক ওরফে জাহালম, অর্থাৎ ওরফে জাহালম, অর্থাৎ আবু সালেক নামে কেউ নেই, জাহালমে আবু সালেক সে যে কাজটা করলো। তো আমার কাছে তখন মনে হলো যে আবু সালেকের জায়গায় জাহালম যে ঢুকলো ওরফে হয়ে বা এলাইজ বসে, তো এইটার সূত্রটা কি? তো মানে আদালতে যে তার প্রথম যে মামলাগুলো হয় থানায়, সেই মামলাগুলোর 32টা মামলায় খোঁজার চেষ্টা করলাম যে কোথাও জাহালম বা জাহালমের বাড়ির ঠিকানা আছে কিনা। দেখলাম যে কোনো মামলাতেই জাহালম নাম নেই, জাহালমের বাবার নাম যা তাও নেই, জাহালমের ঠিকানাও নেই। তাহলে পুরোটাই আসলে তদন্তে পেয়েছে এমনটাই আমার কাছে মনে হয়েছিল। তো তখন মনে হলো যে তাহলে দুদক যদি তদন্তে এটা পেয়ে থাকে, তাহলে এইটার সাথে সাপোর্টিং ডকুমেন্ট কি দিয়েছে। তো সেটা অ্যানালিসিসে দেখলাম এবং লয়ারের সাথে কথা বলে আমি তখন কোর্টে যাই। গিয়ে সেই মামলার কোর্টের থেকে কিছু খোঁজখবর নিয়ে কী স্টেজে আছেন সেই উকিল অর্থাৎ কবির ভাই, ওনার সাথে বসে উনি আমাকে দেখালেন, ছবিটা দেখালেন যে ছবির একটু মিলের জন্যই বলা হচ্ছে। আমি বললাম তাহলে ছবির শুধু মিল, ছবি কি পরীক্ষা করা হয়েছে কিনা? চার্জশিটের কথা আমি দেখলাম না, বাট আপনার কাছে কি মনে হয়? ছবি থেকে অতটা মিল ছিল যে যতটা মিল থাকলে একজনের জায়গায় আরেকজনের নাম বসিয়ে দেওয়া যায়? আসলে একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে কোনো কিছু যদি দেখে মনেও হয় যে একই ব্যক্তিও হয়ে থাকে, দুইটা ছবি যদি একই জনেরও হয়ে থাকে, এরপরেও যদি প্রশ্ন ওঠে সেটা এবং যদি অন্য কোনো সাপোর্টিং ডকুমেন্ট না থাকে, তখন কিন্তু একটা উপায় আছে যে আসলে ছবিটা অন্তত এক কিনা, সেটা কিন্তু এক্সপার্টিজের ওপিনিয়নের একটা স্কোপ আছে। বাংলাদেশেও সেটা আছে, যদি ইভেন হাতের লেখা পরীক্ষার জন্য এক্সপার্টিজের ওপিনিয়ন নেওয়া যায়, সেটা সিআইডি করে থাকে, আলাদা একটা বিভাগ আছে। সেখানে ছবিটার মানে ছবিটা এক ব্যক্তির কিনা, দুটো ছবি অর্থাৎ জাহালমের ছবি এবং ব্যাংকের হিসাবে দেয়া আবু সালেকের যে ছবি, সেটা এক কিনা, একই ব্যক্তির কিনা, সেটা পরীক্ষা করা যেত। দেখলাম যে সেখানে সেটা করা হয়নি। এবং দুদকের পিপি সাহেবদের সাথে আমি কথা বলেছি, ওনাদের সাথে জানলাম, ওনারা বললেন যে না, ছবি এবং হাতের লেখা অর্থাৎ ব্যাংকের হিসাবধারী আবু সালেক এবং জাহালমের হাতের লেখা এক কিনা, সেটাও তারা বললেন যে এরকম কোনো পরীক্ষা নেওয়া হয়নি। এবং আমাদের কাছে দৃশ্যত যে তখন একটা সন্দেহের জায়গা মানে তৈরি হলো যে তাহলে যদি হাতের লেখা এক কিনা জিজ্ঞেস করার পর যেটা জানতে পারলাম যে এক পরীক্ষা করা হয়নি। তো জাহালমের ভাই যেটা জানিয়েছিল যে জাহালম লেখাপড়াই জানে না, এবং জাহালমের ভোটার আইডি কার্ডে যেটা দেখলাম জাতীয় পরিচয়পত্রে জাহালম লেখাটাই দেখিয়ে বোঝা যাচ্ছে যে খুব কষ্ট করে আসলে সে জাহালমটা শিখছে। আর টেনে টেনে লেখা, ভাঙা হাতের লেখা যেটাকে বলে। আর আবু সালেক তিনি ব্যাংকের যে নথিপত্রে এবং ব্যাংকের যে কার্ড, সেখানে দেখলাম যে সে খুব স্পষ্ট এবং খুব সুন্দরভাবে ইংরেজিতে তার নাম স্বাক্ষরগুলা খুব স্মার্টলি করা। তো আমার কাছে তখনও মনে হলো তাহলে তো একই ব্যক্তি, একই হাতের লেখা দুইটা না, এবং এই জিনিসটা এক কিনা সেটা পরীক্ষা করা অন্তত তখন তদন্তকে মানে কর্তৃপক্ষ বা যারা তদন্ত করছে তাদের আসলে করাটা দরকার ছিল বলে আমার মনে হয়। যে করলে হয়তো এটা আরও আগেই ওনারা বুঝতে পারতেন যে দুইটা হাতের লেখা মিললো কিনা। ছবি যদি আমরা শুধু ছবির সাথে মিল দিয়েও যদি বলি সেই ছবিটা এক কিনা, এটা আমার নিশ্চিত হওয়া দরকার ছিল, সেটা আসলে হওয়াটা হয়নি। হ্যাঁ, নিশ্চিত হয়নি, ওনার ওই কোনো এক্সপার্টিজের ওপিনিয়ন ছিল না। তখন আমার কাছে মনে হলো যে তাহলে এখানে একটা গ্যাপ রয়ে গেছে, আসলে তদন্তের একটা ফাঁক ফোকর রয়ে গেছে। তখন আমি আমার অফিসকে বিষয়টা উপস্থাপন করি যে এই বিষয়গুলো আছে, আমরা অনুসন্ধান করলে এই জিনিসগুলো ধরে আমরা এগোতে পারি। দেন অফিস আমাকে বললো যে তাহলে ঠিক আছে, ওকে স্টার্ট করো। এরপরে তো আপনি দীর্ঘদিন এটা নিয়ে গবেষণা করে, স্টাডি করে, অনুসন্ধান করে ওটাকে ফল বয়ে আনা, সেই জায়গা কিন্তু আপনি তৈরি করেছেন। এই কাজ করতে গিয়ে আপনার কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছিল? এইটা নিয়ে যখন আমরা প্রথম প্রতিবেদনটা আমরা প্রচার করি, অর্থাৎ 2018 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম শুক্রবার, তখন আমরা ওই যে বললাম যে আমরা জাহালম এই কাজটা করেনি বা জাহালম এই টাকার ভাগিদার না, ভোগ করে নাই, এবং দুদকের যে তদন্ত চার্জশিট দেওয়া হয়েছিল সেখানেও জাহালমের কোনো সম্পদের তথ্য ছিল না।
অর্থাৎ একটা মানুষ যদি 18.5 কোটি টাকা নিয়ে থাকে, তার তো অন্তত 18,500 টাকার বা 18.5 লাখ টাকার একটা হিসাব দরকার ছিল, তথ্যের একটা সন্ধান দরকার ছিল, সেটাও ছিল না। তো আমরা যখন রিপোর্ট করতে যাই তখন সেইখানে আবার আমিনুল হক নামে একজন আসামি ছিলেন ওই ইয়াতে দুদকের চার্জশিটেও। তার আমরা ব্যাপক মানে সম্পদের তথ্য পাই, যে সে মানিকগঞ্জে তার বাড়ি, সে এলাকা তার এখানকার একজন সাবেক চেয়ারম্যান যেটা বলেছিলেন যে সে এলাকায় একসময় একটা গরু চুরি করে এক বাড়ি থেকে সে এলাকা ছাড়ে, এবং তার বেশ কিছু বছরের ব্যবধানে সে ওই বাড়িটা যে এক মুঠে টাকা দিয়ে কিনে ফেলে, 2.5 কোটি টাকা দিয়ে, এবং তার আরও অনেকগুলো জায়গা সম্পদের আমরা সন্ধান পাই। তো যাই হোক, যখন এই পর্বটা প্রচার হলো তখন আসলে একটা মানসিকভাবে একটা চাপ ছিল, আমার নিজেই ফিল করতাম হয়তোবা, যে অনেকে বলতেন যে জাহালম এটা যদি নাও করে থাকে, সে গরিব মানুষ 200-500 টাকার জন্য তার ছবি, তার ভোটার আইডি কার্ড একজনকে দিতেই পারে, হয়তোবা অন্য কেউ তার এটা দিয়ে করতে পারে, সে তাহলে ছবি দিয়ে করছে। তো আমার কাছে মনে হয়েছিল যে যদি ছবি দিয়ে সে যদি করেও থাকতো, তাহলে তো তার এই লঘু পানিশমেন্টটা সে তো আবু সালেক হইতো না, তাহলে আবু সালেক একজন থাকবে, সাথে সহায়তাকারী হিসাবে জাহালম আসতে পারে। তো তারপরে আমি তখন মানে খুব মানে একটা কি বলে একরকম মানসিকভাবে একটা ইয়েতে ছিলাম। যাই হোক, তারপরে হয়তো আল্লাহর হুকুম, যে আল্লাহর ইচ্ছা যে জাহালম মুক্তি পাবে, সেই জন্যই হয়তো হইতে পারে যে আমরা একটা তথ্য পাই এক জায়গা থেকে, একটা সোর্সের মাধ্যমে খবর আসে যে আবু সালেকের ঠিকানাটা তার এলাকারই একজন জানান আমাদেরকে, একজন নিঃসন্দেহে ভালো মানুষ আমি বলবো, যে তিনি জানান যে এই আবু সালেকের বাড়ি হচ্ছে এইখানে ঠাকুরগাঁয়ে। তখন আমরা তাৎক্ষণিকভাবে আমি আমার অফিসকে জানাই, তাদেরকে বলে আমি কালকে আসছি, কিন্তু আমি আমার অফিসকে জানাই যে আমি এখনই আসছি এবং রাতেই আমি যাব। এবং আমি রাতের বেলায় আমি রওনা হয়ে ঠাকুরগাঁও উদ্দেশ্যে, এবং ভোর নাগাদ আমি সেখানে গিয়ে পৌঁছাই, এবং পৌঁছায় আবু সালেকের বাড়ি ঘর পাই। কিন্তু গ্রামের ভিতরের পথ তো আসলে যখন আমরা নেমে রাস্তা থেকে গাড়ি রেখে যাচ্ছি, এর মধ্যেই আবু সালেকের পরিবার, অর্থাৎ বাবা মা, তার আশেপাশে চাচার যে বাড়ি, সবাই তাদের ঘর তালা দিয়ে সবাই উধাও। তো তাদের ঘর পাচ্ছি না, পরে লোকজন নিয়ে কথা বললাম, এরা আইডেন্টিফাই করলো, হ্যাঁ ছবি দেখে ব্যাংকের যে আবু সালেকের যে প্রকৃত ছবিটা সেটা আমরা নিয়ে গিয়েছিলাম, এটা দেখিয়ে তখন জিজ্ঞেস করলাম, বললো যে হ্যাঁ এটি আবু সালেক, এটি আমাদের আবু সালেক। হ্যাঁ, এবং তাদের বাড়িতে যে এলাকায় বিদ্যুৎ নেই, যখন তাদের এলাকায় বিদ্যুৎ ছিল না, ওই সময় তাদের পাকা বাড়িটারি করে গেটের সামনে বিশাল ডিশ এন্টিনা, অর্থাৎ কি বলে একরকম আপনার এই ব্যাটারি ব্যাকআপ দিয়ে তারা ডিশ চালায় বাড়িতে, কেবলের সুযোগ নেই, পুরো এন্টিনা লাগিয়ে। তো মানে এলাকার লোকজনের ব্যাপক কৌতূহল ছিল। এবং একটু বলে রাখি যে আমি ওখানে যাওয়ার পর মানে লোকজনের এতটাই মানুষ উৎসুক ছিল যে আবু সালেকের এই রাতারাতি উত্থানটা কিভাবে, এই বিষয়টা বোঝার জন্য, জানার জন্য এলাকার কিছু লোকজনও নাকি তাকে ফলো করে ঢাকা আসছে 1-2 বার, কিন্তু আবু সালেকের এইটার ট্রেস পায়নি যে সে কিভাবে আর কি এমন আলাদিনের চেরাগটা পেয়েছে আসলে। তো এমন উৎসুক ছিল। এবং আমি আরও একটা মানে খুব আমার কাছে মানে অবাক লাগার মতো বিষয় ছিল যে প্রথম যখন আসলে মোবাইল ফোনে ভিডিও গান কিংবা গান বাজানোর যখন মোবাইলগুলো আসলে অ্যাভেলেবেল হচ্ছিল, তখন আমরা হয়তো অনেকেই দেখেছি যে দোকানে গিয়ে ভিডিও ক্যাসেটের দোকান কিংবা কম্পিউটারের দোকানে গিয়ে মানুষ মোবাইলে 20 টাকা 30 টাকা দিয়ে গান ডাউনলোড করতো। ঠিক ওইভাবে আবু সালেকের আমাদের উদুরপিন্ডি ভুদুরগাড়ি যে প্রথম পর্বটা, সেটা মানুষ মোবাইলে ডাউনলোড করে নিচ্ছে 20 টাকা 20 টাকা 25 টাকা দিয়ে এক দোকানে। তো আমার দেখে এটা মানে আরো মানে অনেক বেশি মনে হলো যে না, মানুষ আসলে অনেক বেশি উৎসুক ছিল এই বিষয়টা নিয়ে, কৌতূহলী ছিল আবু সালেকের উত্থানটা নিয়ে, যে তার রাতারাতি কিভাবে একটা মানুষের হয়। তার অনেকগুলো জায়গার আমরা সন্ধান পাই এখানে, সেই জায়গাগুলো আমরা বের করি। তারপর হচ্ছে তার একটা দোকান, সেখানে আবু সালেক নিজে একটা স্যামসাং এর শোরুম দিয়ে বসেন। তার আমরা যতটুকু জেনেছিলাম যে তার আত্মীয় স্বজনের নামে সে অনেক সম্পদ টম্পদ করেছেন। তারপর তার ইন্ডিয়াতে বাড়ি আছে, স্থানীয় লোকরা যেমনটা জানিয়েছিল। যে তারপর আসলে আমরা আবু সালেককে মূলত পাই। এটা আমরা প্রচার করে হচ্ছে তাও ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে। তাকে কি সামনাসামনি পাওয়া গিয়েছিল? না, প্রথম তাকে সামনাসামনি পাওয়া যায়নি, এই কারণে যে আমাদের প্রথম পর্বটা প্রচার হওয়ার পরই সে এলাকা ছেড়ে, দেশ ছেড়ে চলে যায়। এর মধ্যে আমরা যাই গিয়ে কাজ করি, সেটা ছিল 2018 ফেব্রুয়ারির প্রথম শুক্রবার। আর শেষ শুক্রবার প্রচার করে আমাদের দ্বিতীয় পর্বটা উদুরপিন্ডি ভুদুরগাড়ের 2, যেখানে আমরা আবু সালেকের ডিটেইল, অর্থাৎ এই আবু সালেক যে প্রকৃত আবু সালেক কিনা সেটা আমরা বের করে দিই। তার ভোটার আইডি কার্ড, সে হয়তো আপনি ইতিমধ্যে জেনেছেন যে আবু সালেক কিন্তু ভোটার আইডি এন্ট্রি কাজ করতো, অর্থাৎ জাতীয় পরিচয়পত্রে যে ডাটা এন্ট্রি কাজ শুরু হয়েছিল প্রথম, সেই সময় সে ওই কাজটা করতো।
এবং সে ওইখান থেকে আসলে এই সূক্ষ্ম কৌশলগুলি কারচুপিটা খুব শিখে গিয়েছিল এবং তার অরিজিনাল ভোটার আইডি কার্ড অ্যাজ ইট ইজ রেখেই সে কিন্তু দুর্নীতিটা করছে, ব্যাংক অ্যাকাউন্টগুলো ওপেন করেছে এবং সেই ক্ষেত্রে সে কী কী চেঞ্জ করেছে। একটা আমাদের যেটা সোনালী ব্যাংকের সেই যে অ্যাকাউন্ট করেছিল এবং বিভিন্ন ব্যাংকের মধ্যে এই কাগজগুলো ছিল আইডি কার্ডের, সে তার ভোটার জাতীয় পরিচয়পত্রের মাত্র 2টা ডিজিট চেঞ্জ করেছে, বাকি সব ডিজিট ঠিক আছে। তার বাবার নাম আব্দুল কুদ্দুস বানিয়েছে আব্দুল সালাম, মায়ের নাম ঠিক রেখেছে, জন্ম তারিখ ঠিক রেখেছে, ঠিকানা চেঞ্জ করেছে। মানে এরকম খুব সূক্ষ্ম একটু পরিবর্তন করে সে নিজে তো অ্যাজ ইট ইজ ছিলই থেকে কাজটা করেছে এবং পরবর্তীতে ফাইনালি ওইটা হলো আমাদের ফেব্রুয়ারিতে। তারপর 2 মাস পর এপ্রিল মাসে দুর্নীতি দমন কমিশন চিঠি দিয়ে আদালতে তাদের মামলাগুলো তাদের প্রসিকিউশনকে চিঠি দেন যে আমরা মামলাগুলো কমিশন মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করব এবং তার 1 মাসের মধ্যে জাতীয় মানবাধিকার কমিশন এগিয়ে আসেন এই ঘটনায়, এসে তারাও তদন্ত করে তার 1 মাস পর একটা প্রতিবেদন দাখিল করেন এবং প্রতিবেদনটা দুদককে দিয়ে তার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন এবং সেই প্রতিবেদনও জাতীয় মানবাধিকার কমিশন স্পষ্টই লিখেছেন এবং বলেছেন যে চ্যানেল 24 অনুসন্ধান সার্চ লাইটের প্রচারিত তথ্যের সঠিকতা পেয়েছেন এবং সেই অনুযায়ী যেভাবে আমরা দেখিয়েছি যে তথ্যগুলো দিয়েছি সেগুলো তারাও সঠিক পেয়েছেন এবং তারপরই আসলে তারাও একটা প্রতিবেদন দেন এবং শুধু প্রতিবেদনই দেননি, জাতীয় মানবাধিকার কমিশন আরও উদ্যোগ নিয়েছেন যে এই নিরীহ জাহালমের পক্ষে তারা একজন আইনজীবী প্যানেলও নিয়োগ করেন এবং এই জন্য ব্যয়ভার যা আছে টোটালটাই আসলে জাতীয় মানবাধিকার কমিশন বহন করেছেন। আর সেই সাথে এরপর আসলে ধাপে ধাপে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে এই সফলতাটা এসেছে এবং আপনি এই ঘটনার সাথে লেগেছিলেন বলেই হয়তো এ ধরনের একটি সফলতার মুখ আমরা দেখতে পেয়েছি। আমরা জাহালমের কাছে একটু জানতে যাব যে আপনি আসলে এই যে ঘটনার সাথে জড়ালেন বা জড়ানো হলো সেটা কবে টের পেলেন অথবা কিভাবে এই ঘটনার সাথে আপনি জড়ালেন, ছোট্ট করে যদি একটু বলেন। ঘটনার সাথে জড়ালো কখন টের পেলেন যে এরকম একটা ঘটনার সাথে আমি জড়িয়ে যাচ্ছি? যখন দুদক আমার ভাইয়ের কাছে চিঠি গেছে, দুদক যখন ডাকছে তখন দুদকে জিজ্ঞাসাবাদ করছিলেন, তখন আর কি বুঝলাম যে বোধহয় আমার দুদক আমার এই মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করতেছে। কিন্তু তারপরেও আমি তাদের মানা করছি যে ছবি টবি আমার না, আমি জীবনে কোনদিন অ্যাকাউন্ট করি নাই, আর আপনাকে এই আইডেন্টি কার্ড আর আমি যেখানে চাকরি বাকরি করতাম সেই চাকরির কাগজপাতি সম্পূর্ণ আমি দুদকরে দিছি। কোথায় চাকরি করতেন তখন? আমি গুরাশাল নরসিংদী গুরাশাল চাকরি করতাম, বাংলাদেশ জুট মিলে। বাংলাদেশ জুট মিলে? জি, জুট মিলে শ্রমিক ছিলাম, তাতে ছিলাম। কিন্তু তারপরে কি হলো? দুদক কি বলবো? দুদক এটি নেওয়ার পরে এই আর কিছু কতদিন আসছি, এসে জিজ্ঞাসা আবার এরকম জিজ্ঞাসা আপনি ঢাকা কলেজে পড়তেন, আপনি সঠিক কথা বলতেছেন না কেন, এইসব নানান বিভিন্ন প্রশ্ন করতো, পরে ছেড়ে দিত। গ্রেপ্তার হলেন কিভাবে? মানে কোথা থেকে কিভাবে গ্রেপ্তার হলাম? গ্রেপ্তারের ঘটনাটা একটু। আচ্ছা, গ্রেপ্তার হইলাম আপনার গুরাশাল থেকে গ্রেপ্তার হইয়া পুলিশ ধরলো। পরে আমার বললো আপনার নাম বললো আবু সালেক। আমি বললাম না স্যার, আমার নাম তো আবু সালেক না। পরে কয় না আপনার নাম আবু সালেক। আমি বললাম না স্যার, আমার নাম আবু সালেক না, আমার নাম জাহালম। বললাম, বলার পরে মানে না দিকে আমার পকেটে আবার আইডেন্টি কার্ড ছিল যে চাকরি করি আমি। পরে পুলিশের কার্ডটা দেখাইলাম যে দেখেন। পরে তারপরে মানলো না, তারা একবারে ডাইরেক্ট আমার নাগরপুর থানায় চালান দিয়ে দিল। নিয়ে নাগরপুর থেকে পরের দিন রাইখে পরের দিন আবার টাঙ্গাইল জেলে চালান দিয়ে দিচ্ছে। টাঙ্গাইল থেকে আপনার 27 দিন পরে বেরি টেরি লাগিয়া পরে ঢাকা লালবাগ জেলে চালান দিয়ে দিচ্ছে, ডান্ডাবেরি পরিয়ে। পরে ওই জেলে আবার অনেক কষ্ট করে রইলাম, প্রচুর কষ্ট, খাউন দাউন শোয়া, প্রচুর কষ্ট, গোসল 4-5 দিন পর করার পরে চিন্তা করলাম যে থাকলে তার বাঁচানোর শৈল পুচ্ছে গেছে গা। পরে 1000 টাকা দিয়া পরে আমি কাশিমপুর 2 নম্বর জেলে ছিলাম এতদিন, এই আর কি। তো অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। আসলে আপনি বলবো যে নতুন জীবন পেলেন। জি, নতুন জীবনে আপনাকে আমরাও স্বাগত জানাই পৃথিবীর আলো বাতাসে। শাহরিয়ার আরিফ, আপনাকে তো ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। আপনি শুধু সাংবাদিক হিসাবেই কাজ করেন নাই, মানবিক দৃষ্টি নিয়ে আপনি ঝাঁপিয়ে পড়েছিলেন একটি ঘটনার পিছনে। আমরা আশা করব যে এই ধারাবাহিকতা আপনি অব্যাহত রাখবেন। জাহালম, আপনাকে ধন্যবাদ। শাহরিয়ার আরিফ, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুখে থাকবেন।